পদ্মজা নূরজাহানের পা টিপে দিচ্ছে। তার মূল উদ্দেশ্য রুম্পার ঘরে যাওয়া। সকাল থেকে বারংবার রুম্পার ঘরে ঢোকার চেষ্টা করছে, পারেনি। মদন কিছুতেই ঢুকতে দেয় না। তার এক কথা, নূরজাহান না বললে ঢুকতে দিবে না। অগত্যা পদ্মজা নিরাশ হয়ে নূরজাহানের ঘরে এসে পা টিপা শুরু করে। যদি একটু পটানো যায়। ঘণ্টাখানেক ধরে সে নূরজাহানের পা টিপছে। হাত ব্যথায় টনটন করছে। নূরজাহান আয়েশ করে ঘুমাচ্ছে। কখন যে ঘুম ভাঙবে, এভাবে কেটে যায় আরও অনেক সময়। নূরজাহান চোখ মেলে তাকান, পদ্মজাকে বলেন, এখনও আছো? পদ্মজা মৃদু হাসলো। নূরজাহান বললেন, অনেকক্ষণ হয়েছে, যাও এখন ঘরে যাও। পদ্মজা চোখে মুখে আধার নেমে আসে। পরক্ষণে মিষ্টি করে হেসে বলল, আপনার ভালো ঘুম হয়েছে? সে হয়েছে। দাদু, একটা প্রশ্ন করো। রুম্পা ভাবিকে সেদিন দেখছিলাম অনেক নোংরা দেখাচ্ছিল। ওনাকে পরিষ্কার রাখার জন্য একটা মেয়ে দরকার। কিন্তু সবসময় মদন ভাইয়া পাহারা দেয়। সারের লাগান শক্তি ওই শরীরে। হের লগে ছেঁড়ারা পারবে? সবাই ডরায়। তাই বলে এভাবে অপরিষ্কার থাকবে সব সময়? সবাই ডরায়, কেউ যাইবে না সাফ কইরে দিতে। তুমি বেহুদা কথা বলছিল। নূরজাহানের কঠিন কণ্ঠের সামনে পদ্মজার আসল কথাটা মুখে আসছে না। সে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়ে বলল, আমার মনে হয় আমি পারবো। ভাবি আমাকে আঘাত করবে না। আমাকে যাওয়ার অনুমতিটা দিতেন যদি। পাগল হয়েছে ছেড়ি? কেমনে খামচায় ধরছিল মনে নেই? আর কথা কইও না, যাও এখান থেকে। পদ্মজা আর কিছু বলার সাহস পেল না। সে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ায়। 2 তলার বারান্দা থেকে অলোক ঘরের সামনে খালি জায়গা দেখা যাচ্ছে। গ্রামের মানুষের ভিড়। মজিদ হাওলদার তার লোকজনদের নিয়ে গ্রামের মানুষদের নিয়ে সমস্যা শুনছেন। কাউকে অর্থ দিয়ে সাহায্য করছেন, কাউকে বা ধান দিয়ে। এই ব্যাপারটা প্রায় ঘটে। পদ্মজার খুব ভালো লাগে, গর্ব হয়। পূর্ণা ঘাটে বসে আছে। মাদিনী নদীর জলের স্রোত তার দৃষ্টি স্থির। প্রান্তপ্রেমা স্কুলে গিয়েছে, সে যায়নি। ইদানিং সে স্কুলে যায় না, একদমই ভালো লাগে না। পদ্মজা যাওয়ার পর থেকে সব যেন থমকে গেছে। পদ্মজার শূন্য জায়গাটা কিছুতেই পূর্ণা মানতে পারছে না। বাড়ির প্রতিটি কোণে এসে পদ্মজার স্মৃতি খুঁজে পায়। এই তো এই ঘাটে বসে দুজনে কত সময় পার করত, কত গল্প করত। আজ পদ্মজার জায়গায় শূন্য। পূর্ণা অনুভব করে সে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসে পদ্মজাকে। পদ্মজার প্রতিটি কথা কানে বাজে। এতদিন হয়ে গেল তবু এই শোক, এই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না সে। পূর্ণার চোখ দুটো ছলছল করে ওঠে। সে নিচের ঠোঁট কামড়ে 2বার ডাকলো, আপা, আপারে। বাসন্তী দূর থেকে পূর্ণাকে দেখতে পেলেন। জুতা খুলে পা টিপে হেঁটে আসেন। পূর্ণার পাশে বসেন। পূর্ণা এক ঝলক বাসন্তীকে দেখে দ্রুত চোখের জল মুছেন। এরপর বললেন, আপনি এখানে আসছেন কেন? প্রশ্ন ছুড়ে দিয়ে পূর্ণা দৃষ্টি মেলে বাসন্তীর দিকে তাকালো। দেখতে পেল বাসন্তীকে আজ অন্যরকম লাগছে। আর একটু খেয়াল করে বুঝতে পারলো অন্যরকম কেন লাগছে। আজ বাসন্তীর ঠোঁটে লিপস্টিক নেই, কপালে টিপ নেই, চোখে গাঢ় কাজল নেই, থুতনির নিচে সবসময় কালো 3টা ফোঁটা দিতেন সেটাও নেই। পূর্ণা বাসন্তীর হাতের দিকে তাকালো। হাতে 2-3 ডজনের চুড়ি নেই। 2 হাতে শুধু 2টো সোনার চিকন ছুরি। পূর্বের প্রশ্নের উত্তরে অপেক্ষা না করে পূর্ণা পাল্টা প্রশ্ন করলো, আপনি আর সাজেননি? না সাজলে ভালো লাগে না? বেশ আগ্রহ নিয়ে জানতে চাইল বাসন্তী। পূর্ণা বাসন্তীর চোখে মুখে স্নিগ্ধতা খুঁজে পেল। মায়াবী প্রাকৃতিক সৌন্দর্য, চকচকে গাল। 40-এর উপর মনেই হয় না। কিন্তু মুখে কিছু বলল না পূর্ণা। সে চোখে সরিয়ে নিল। বাসন্তী বলল, আমার সাথে গপ্প করবা? আমার ঠেকা পড়েনি। পূর্ণা ঝাঁঝালো স্বরে। বাসন্তী পূর্ণার পাশ ঘেঁষে বসলো। পূর্ণা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। কিছু কঠিন কথা শোনার জন্য প্রস্তুত হলো সবেমাত্র। তখন বাসন্তী বলল, আম্মা, আমি তোমার আব্বারে ভালোবাসছিলাম সত্যি। তবু হের বয়সে হাইছে এই ভুল করে ফেলি। ভুল যখন বুঝতেই পারি তোমার আব্বারে বলি। কিন্তু তোমার আব্বা মুখ ফিরাই নয়। আমার তোমার আব্বা ছাড়া আর গতি নেই। তাই গ্রামের মানুষ নিয়ে আইছিলাম। আমার এই কাজের জন্য তোমাদের এত বড় ক্ষতি হবে জানলে এমন করতাম না। যাকগে সেসব কথা। তোমার আব্বা আমারে আজও মেনে নেয়নি। তাতে আমার কোনো দুঃখ নেই। তোমার আম্মার মতো একটা ছোট বোন পাইছি। তোমার 2টা ভাই বোনের মতো সন্তান পাইছি। আমি নিঃসন্তান। আমার কোনো সন্তান নেই, কখনো হবে না। সন্তানের শূন্যতা আমাকে খুঁড়ে খুঁড়ে খায়। তোমাদের বাড়ি আসার পর থেকে সেই দুঃখ ঘুচে গেছে। প্রান্ত প্রেমা যখন আমারে আম্মা কইয়ে ডাকে, আমার খুশিতে কান্দন আইসে পড়ে। শুধু ভালো লাগে না তোমার গুমুট মুখটা। বিশ্বাস করো আম্মা, তোমার মারে আমি তাড়াইতে আসি নেই। সে কইছে গিয়া হীরার টুকরো, তার মতো মানুষ হয় না। আমি যা চেয়েছি তার চেয়েও বেশি পেয়েছি। সেটা তোমার আম্মা দিছে। আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। আমি তোমায় বলবো না আমারে আম্মা ডাকতে। আমি শুধু চাই তুমি আমাকে মেনে নাও, ভালো থাকো, হাসি খুশি থাকো। আমি তোমার বন্ধু হতে চাই।
তোমরা যেমন বলবা আমি তেমনই চলবো। এই যে দেখো, তোমরা সাজগোজ পছন্দ করো না বলে আমি আর সাজিনি, আর কোনোদিন সাজবো না। আমি কি কম সুন্দর নাকি যে সাজতে হবে? পূর্ণার মন ছুঁতে পেরেছে বাসন্তীর কথা। পূর্ণা বরাবরই কোমল মনের, তবু শক্তকণ্ঠ বলে, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আপনি আপনার মতো থাকুন প্রেমাপ্রান্তকে নিয়ে, আমি আমার মতো থাকবো আমার মাকে নিয়ে। আমার আর কারো বন্ধুত্ব দরকার নেই। বাসন্তীর চোখ ছলছল করে, তবু তিনি হাসতে কার্পণ্য করলেন না। বললেন, তোমার চুল অনেক সুন্দর আর লম্বা, এখন তো ভর দুপুর বাইন্দে রাখো। পূর্ণা চুলগুলো হাত খোপা করে নিল। এরপর বললো, আম্মা এখন ঘুমে। হ্যাঁ, আমার কি হয়েছে? কখনো একদম ঘুমায় না, আর কখনো ঘুম ছেড়ে উঠতেই পারে না। পদ্মদের জন্য কান্দে দেখি, শরীর দুর্বল হয়ে পড়ছে, এর জন্য ঘুমাচ্ছে। পূর্ণ উঠে দাঁড়ায়। বাসন্তী বললেন, আমি রাঁধছি বইলা সকালে খাইলে না, এখন নিয়ে আইছে ভাত, পরে খাবো। বলে পূর্ণা দ্রুত পায়ে বাড়ির ভিতরে চলে যায়। হেমলতা ঘরে এসে দেখলো তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। চুল ছাড়িয়ে এসে বালিশে, কেমন শুকনো লাগছে। এতক্ষণ না খেয়ে থাকলে আরও শুকাবে। ডাকা উচিত। পূর্ণা ডাকলো, আম্মা আম্মা। হেমলতা সাড়া দিলেন না। পূর্ণা ঝুঁকে হেমলতার গায়ে হাত দিয়ে ডাকলো, ও আম্মা উঠো, আবার দুপুর হয়ে গেছে। আম্মা, ও আম্মা। হেমলতা চোখ খুললেন, চোখের মণি ফ্যাকাশে। তিনি উঠতে চাইলে হুট করে হাত কাঁপতে থাকলো। পূর্ণা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে আম্মা? হেমলতা কিচ্ছুটি বললেন না। পূর্ণা হেমলতা ধরে উঠালো। হেমলতা পূর্ণার দিকে চেয়ে ক্ষীণ স্বরে প্রশ্ন করলেন, কে তুমি? হেমলতার এহেন প্রশ্নে পূর্ণা চমকে উঠল। চাপা স্বরে অবাক উচ্চারণ করলো, আম্মা। কয়েক সেকেন্ড পর পূর্ণার উপর থেকে হেমলতা চোখ সরিয়ে নিল। পূর্ণা বলল, আমাকে চিনতে পারছো না? হেমলতা বিছানা থেকে নামতে নামতে বলল, ঘুমটা হঠাৎ ভেঙে গেল, তাই এমন হয়েছে। সোমবার খাওয়া দাওয়া হয়েছে? পূর্ণা তখনও অবাক চোখে তাকিয়েছে। হেমলতা পূর্ণার দিকে তাকান, জিজ্ঞাসা করেন, কী রে, কিছু জিজ্ঞাসা করছিস না? হয়েছে, দুপুরে আজান পড়বে, এতক্ষণ ঘুমিয়েছি, আরও আগে ডাকতে পারলি না? ঘুমাচ্ছিলে আরাম করে, তাই ডাকিনি। ফজরের নামাজটা পড়া হলো না, এখন কাজা করতে হবে। তুই নামাজ পড়েছিলি তো? পড়েছি। খেয়েছিস? না। এরকম করে আর কতদিন চলবে? যা খেয়ে নে। পূর্ণা বাধ্যমের মতো হেঁটে চলে গেল রান্নাঘরে। ক্ষুধায় পেট চোচো করছে। কতক্ষণ না খেয়ে রাগ করে থাকা যায়? হেমলতা খোলা চুল হাত করে খোপা করে নেয়। এবার কলপাড়ের দিকে যান। উজু করে ঘরে ঢোকার সময় দেখেন পূর্ণা খাচ্ছে। তিনি পূর্ণার উদ্দেশ্য করে বলেন, খাওয়া শেষ হলো ঘরে আসিস। পূর্ণা খেয়ে দিয়ে থালা বাসন ধুয়ে গুছিয়ে রাখে। রান্নাঘর থেকে বের হয়। চারা গাছ লাগানোর জন্য বাসন্তী উঠানের এক কোণে বসে মাটি ঘুরছে। পূর্ণা দৃষ্টি সরিয়ে হেমলতার ঘরে আসেন। এসে হেমলতার জায়নামাজে অসম্ভব উদ্বিগ্ন হয়ে আছেন। পূর্ণা ডাকলা, আম্মা। হেমলতা চমকে উঠলেন। দ্বিতীয়বারের মতো অবাক। চমকানোর কী হয়েছে? হেমলতা স্বাভাবিক হয়ে বসেন। জায়নামাজ ভাঁজ করেন ধীরে সুস্থে। এরপর পূর্ণাকে কাছে এসে বসতে বলেন। পূর্ণা পাশে বসলেন। হেমলতা ভারী কণ্ঠে বলেন, আপার প্রতি তোর এত রাগ কেন? আম্মাকে বল এখন রাগ নেই। প্রেমাপন্তার সাথে মিলেমিশে থাকতে পারবি? ওরা বড় আম্মা ডাকে, তুই শুধু খালাম্মা ডাকবি। মাত্র উঠলে ঘুম থেকে, আগে খাও, এরপর কথা বলবো। আমি এখনই বলবো। কথাগুলো বলবো বলবো করলে বলা হয়নি। দেখ পূর্ণা, আপা অন্য পরিবেশে বড় হয়েছে থেকেছে, তাই একটু অন্যরকম। তাই বলে মানুষটা খারাপ নয়। আপা সত্যি একটা সংসার চাই, পরিবারের একজন সদস্য, ভাবতে দোষ কোথায়? বাকি জীবনটা কাটাক না আমাদের সঙ্গে। আমার কাজকর্মের একজন সঙ্গী হলো। বয়স তো হচ্ছে, একা সব সামলানো যায়। আপারও বয়স হচ্ছে, কিন্তু দুজন মিলে তো কাজ করতে পারবো। কয়দিন পর তোর বিয়ে হবে, প্রেমার বিয়ে হবে, শ্বশুরবাড়ি চলে যাবি, তখন আমার একজন সঙ্গী থাকলো। আর এমন নয় যে আপার মনে বিষ আছে। আপারও ভালো সঙ্গ দরকার, ভালো পরিবেশ, ভালো সংসার। আমি দেখেছি আপা কত সুখে আছে এখানে। প্রেমের প্রান্তর জন্য জান দিতে দিতে প্রস্তুত। নিঃসন্তান বলে হয়তো এমন। আপা কিন্তু এখন আমাদের ছাড়া অসহায়। ওনার মা মারা গেছে, বাবা নেই, আত্মীয় স্বজন নেই। এই বয়সে যাবে কই? আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না? সতীন হলেই যে খারাপ হবে, সৎমা হলেই খারাপ হবে, এমন কোনো বানিয়েছে? পূর্ণা বেশ অনেকক্ষণ চুপ রইল। এরপর বললেন, কিন্তু উনি অনেক সাজগোজ করেন। যদি আমাকে কিছুক্ষণ আগে বলেছেন আর সাজবেন না, তবে উনার কথার ধরন আমার ভালো লাগে না। ছকে ছ উচ্চারণ করে, শুদ্ধ অশুদ্ধ মিলে জগা খিচুড়ি বানিয়ে কথা বলে। হেমলতা পূর্ণার কথা হাসলেন। পূর্ণা অন্যার আঁচল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে ওদিকে তাকাচ্ছে। হেমলতা পূর্ণার মাথায় হাত রাখেন, বললেন, তোর আপা কিন্তু প্রান্তকে শুদ্ধ ভাষা রপ্ত করতে শিখিয়ে দিতে পারে। তুই তোর বাসন্তী খেলাকে শিখাতে পারবি না? উনি শিখবেন, বললে অবশ্যই শিখবেন। সত্যি বলেই দেখ, এখনই যাবো। যাচ্ছি। পূর্ণা ছুটে বেরিয়ে গেল। হেমলতা মৃদু হেসে বারান্দায় বেরিয়ে এলেন। সেলাই মেশিনে সামনে বসেন। অনেকগুলো কাপড় জমেছে, সব শেষ করতে হবে। উঠোনে বাসন্তীকে পেল না পূর্ণা। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো। বাসন্তী কলপাত থেকে হাত পা ধুয়ে বেরিয়ে আসেন।
পূর্ণ কথা বলতে গিয়ে দেখে জড়তা কাজ করছে। 2-3 বার ঢোক গিলে বলল, শুনুন। বাসন্তী দাঁড়ালো। পূর্ণাকে দেখে হাসলেন। পূর্ণা এগিয়ে এসে বললেন, আপনাকে আমি পড়াবো। কি পড়াবো? লাহারি ঘরে বারান্দায় আসেন আগে। বাসন্তী কিছু বুঝে উঠতে পারছে না, তবুও পূর্ণার পিছু পিছু নিল। বারান্দার চৌকির উপর পূর্ণা বসলো। পূর্ণার সামনে বাসন্তী বসেন উৎসুক হয়ে। পূর্ণা গম্ভীর কণ্ঠে বলেন, আপনাকে দন্তের স উচ্চারণ শেখাবো আমি। দন স উচ্চারণ তো আমি পারি, আপনি দন স না দন ছ বলেন। শুনতে ভালো লাগে না। বাসন্তী দন স। বাসন্তী থতমত খেয়ে যান। চোখে ছোট ছোট করে বলেন, দন ছ। হয়নি। বলুন দন স। দন ছ। আবারও হয়নি। বলুন সংসার। 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 সংসার উচ্চারণ করতে করতে পূর্ণার মুখের সামনে ঝুঁকে পড়েন বাসন্তী। পূর্ণা বলেন, উপরে চলে আসছেন কেন? দূরে বসুন। বাসন্তী দ্রুত সোজা হয়ে বসেন। পূর্ণা বলল, এবার বলুন সন্তান। সন্তান ফাটাফাটি হয়েছে। এবার বলুন আসছে। আসছে। আরে আবার ছ উচ্চারণ করে ফেলেছেন। বলুন আসছে। 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 হয়েছে। এবার বলুন সাজগোজ। সাজগোজ। হাওলদার বাড়ির পুরুষেরা একসাথে বসেছে দুপুরে খাবার খাওয়ার জন্য। আলমগীর, খলিল সবাই আজ উপস্থিত। আমির 2 দিন পর শহরে ফিরবে, তাই আলমগীর চলে গেছে। অতিরিক্ত গরম পড়ছে। বাড়ির চারপাশে এত গাছপালা, তবুও বাতাসের দেখা নেই। আমিনা, লতিফা বাতাস করছে। পদ্মজা, ফারিনা, রিনু খাবার বেড়ে দিচ্ছে। পদ্মজা আমিরের থালায় মাংস দিতে আমির বলল, তুমি কখন খাবে? পদ্মজা চোখ তুলে তাকে বলল, আম্মার সাথে। এখনই বসো, জেদ ধরবে না, অনুরোধ। ফিসফিসিয়ে বলল পদ্মজা। এরপর মাছের তরকারি আনার জন্য রান্নাঘরে যায়। বাটিতে করে মাছের ঝোল নিয়ে আসে। আমিরের চোখের দিকে চোখ পড়তে আমি চোখ টিপল। পদ্মজার ঠোঁট কামড়ে হাসে। আলমগীর থালার মাছের ঝোল দেওয়ার সময় খেয়াল করলো আলমগীর বেশ ফুর্তিতে আছে। বয়স 35 হবে। এসে একবারও রুম্পার কথা জিজ্ঞাসা করলো না। কি অদ্ভুত! বউয়ের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা, মায়া নেই, সে স্পষ্ট বোঝা যাচ্ছে। রানী লাবণ্য ছুটে এসে বাপ চাচার সাথে মাঝে বসে। খাওয়ার ফাঁকে ফাঁকে সবাই বিভিন্ন রকম আলোচনা করছে। রানীর বিয়ে নিয়ে বেশি কথা হচ্ছে। খুব দ্রুত রানীর বিয়ে দিতে চান তারা। আকস্মাৎ রানীর গড়গড়িয়ে করে বমি করতে আরম্ভ করেন। সবাই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলেন। প্রতিটি খাবারের থালা নষ্ট হয়ে যায়। আমিনা দ্রুত রানীকে ধরে কলপরে নিয়ে যায়। লাবণ্য, পদ্মজা, নূরজাহান, ফারিনা ছুটে যান পিছু পিছু। বাড়ির পুরুষেরা হাত ধুয়ে উঠে পড়ে। মুহূর্তে একটা হইচই লেগে গেল। রানী বমি করতে করতে ক্লান্ত হয়ে কলপরে বসে পড়েন। আমিনা হাইতোষ করে বিলাপ করেন, আমার শরীর আর কী হলো? কয়দিন ধরে খালি বমি করতেছে, জিনের আসর লাগলো নাকি? কতবার কইছি যখন তখন ঘর থেকে বাইর হইতে না। লাবণ্য তথ্য দিল, আপা রাতে ছটফট করে, ঘুমাতে পারে না। আমিনা কেঁদে কুল পাচ্ছে না। রানীর চোখ মুখ লাল হয়ে গেছে। তিনি রানীকে প্রশ্ন করলেন, তোর কি কষ্ট হয় রে? ও আম্মা, কবিরাজ ডাকেন, আমার ছেলের আর কী হলো? রানী ক্ষীণস্বরে বললেন, মাথাটা খালি চক্কর মারে। নূরজাহান চোখ দুটো বড় বড় করে প্রশ্ন করলেন, এই সেরি, তোর শরীর খারাপ শেষ কবে হয়েছে? 2 মাস হবে। কথাটা বলে রানী চমকে উঠলেন। সবাই কি ধারণা করছে? সে চোখ তুলে উপরে তাকায়। সবাই উৎসুক হয়ে তাকিয়েছে। কেমন করে যেন তাকিয়েছে। রানীর শরীর কাঁপতে থাকে। আমিনা মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরে বলে, এমন কিছু হয় না আম্মা, আপনি ভুল বুঝতেছেন। আমার ছেলে এমন না। এখনই কবিরাজ আইলে কওয়া যাইবে। এই ছেলের জন্য যদি এই বাড়ির কোনো অসম্মান হয়, কাইটটা গাঙ্গে ভাইসে দিয়াম, মনে রাখব। নূরজাহান বললেন রাগী স্বরে। রানী গলা শুকিয়ে কাঠ। হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। শরীরের ভারসাম্য হারিয়ে ফেলছে। একসময় মাথা ঘুরিয়ে পড়ে গেল আমিনার কাঁধে। আমিনা চিৎকার করে বলে উঠলেন, ও রানী! রানীর অবস্থা বেগতিক। খলিল হাওলাদার দরজা বন্ধ করে এলোপাথারি মেরেছেন। কারো কথা শুনেন নেই। রিদওয়ান বাড়ির কাজের মানুষকে হুমকি দিয়েছেন, রানী গর্ভবতী, এই খবর বাইরে বের হলে সব কয়টারে খুন করব। মগা, মদন, লতিফা, রিনু ভয়ে আত্মরা। তারা নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। কেউ যদি বাইরে এই খবর দেয়, নিশ্চিত সবাই তাদেরকে ভুল বুঝবে। রানী মারের চোটে অজ্ঞান, সারা গায়ে মারের দাগ, ঠোঁট থেকে রক্ত ঝরছে। আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছেন। খলিল হাওলাদার বারবার পাষাণ বাপ বলে আখ্যায়িত করছেন। পদ্মজা পরিষ্কার কাপড় পানি এনে ফাইনার হাতে দিল। ফাইনার রানীর মুখে পানি ছিটিয়ে দিল। রানী কিছুতেই চোখ খুলছে না। লাবণ্য ফুপিয়ে কাঁদছে। রানীর সাথে তার সবসময় ঝগড়া হয় ঠিকই, তবে ভালোবাসে তো। দরজায় বাইরে থেকে শুনছে রানীর চিৎকার। রানী চিৎকার করে ডাকছিল, আম্মা, দা ভাই, লাবণ্য, কই তোমরা? আব্বা মাইরে ফেলতেছে, বাঁচাও তোমরা আমারে। লাবণ্য, কই তুই? আম্মা। দরজায় সবাই মিলে অনেক ধাক্কাধাক্কি দিয়েছে, ডেকেছে। আমির হাওলাদার সারা দেয়নি, এক নিঃশ্বাসে মেরে গেছে। রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছে। রাগের বসে রানীর তলপেটে বেশি আঘাত করছে। আর রানী আকাশ কাঁপিয়ে কেঁদেছে।
কেউ পারেনি ঘরের ভেতর প্রবেশ করতে। পদ্মজা আমিরের পাঞ্জাবির দুই হাতে খামচে ধরে কান্নামাখা কণ্ঠে অনুরোধ করছে, আল্লাহর দোয়ায় লাগে আপনি এসব থামান, চেষ্টা করুন। আমির অনেক চেষ্টা করছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে, পারেনি। যখন করাত আনার জন্য প্রস্তুত তখন খলিল হাওলাদার বেরিয়ে এসে রানীর গলার স্বর থেমে যায়, আর শোনা যাচ্ছে না। সবাই ভেতরে প্রবেশ করে দেখে রানী উবুর হয়ে পড়ে আছে, রানীর রক্তাক্ত। আমিনা রানী বলে চিৎকার করে ওঠেন। ছুটে আসে রানীর কাছে, মগাকে পাঠাতে হয়েছে আবার কবিরাজ নিয়ে আসতে। এত কিছু হয়ে যাচ্ছে, নূরজাহান একবারও নিচে নেমে আসেনি। রানী গর্ভবতী শুনে যেই উপরে গেছেন তো গিয়েছেন, আর আসার নাম নেই। এত চেঁচামেচি শুনে কি হয়ে আসতে ইচ্ছে হয়নি? এতই কঠিন মন। কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খুলল। ফারিনা আমিনাকে বললেন, ছেড়িরে বিয়ে দিতে কইছিলাম, দিলি না। ছেড়ির কথা শুনলি না তোরা। এখন তো মজা বুঝতেছে হইব। 20 বছরের যুবতী ছেড়ি এখন বাপের ঘরে থাকে। আমিনা কিছু বলতে পারলেন না। আসলে মুখ লুকিয়ে কাজেন। মজিদ ঘরে প্রবেশ করলেন। ফারিনাকে জিজ্ঞাসা করেন, মেয়েকে জিজ্ঞাসা করো এই অকমের সাথীকে। পদ্মজা ধীর পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায়, মাথায় ঘুমটা টানা। ফারিনা রানীকে জিজ্ঞাসা করলেন, বাচ্চার বাপ কেডায়? রানী কিছু বলছে না, ঠোঁট কামড়ে কাচ্ছেন, চোখ বেয়ে জলের ধার নামছে। ফাইনা তেজ নিয়ে বলেন, কী রে ছেড়ি, এখন কথা আয় না কেন? বাচ্চার বাপের নাম কি কইবি? বিয়ে তো দেওয়ান লাগবো। রানী চুপ, তার কান্নার বেগ বেড়ে গেছে। মজিদ হাওলদার লাবণ্যকে ডেকে লাবণ্য লাবণ্য কেঁপে উঠলেন। মজিদ জিজ্ঞাসা করলেন, তোর তো জানার কথা, একসাথে থাকিস, কার সাথে রানীর সম্পর্ক? লাবণ্য মাথা নত করে দাঁড়িয়ে থাকে, আর চোখে রানীকে দেখে। রানী অন্যদিকে তাকিয়েছে। লাবণ্য বুঝে উঠতে পারছে না তার কি বলা উচিত। মজিদ ধমকে উঠলেন, লাবণ্য সত্যি বল, কিছু লুকানোর চেষ্টা করবি না, তাহলে তোর এই দশা হবে। লাবণ্য ভয়ের চোটে গড়গড় করে বলতে থাকলো, আপার সাথে আব্দুল ভাইয়ের প্রেম। দুইজনে প্রায় দেখা করে বাড়ির পিছনে খালের পাড়ে, অনেক বছর হয়েছে প্রেমের। রানীর কান্নার শব্দ বেড়ে যায়। ফারিনা ঝাঁঝালো কণ্ঠে রানীকে বলে, এই সেরি চুপ কর। এখন মেলাইতেছিস কেন? কুকম করার সময় মনে আসছিল না? আমারে কইতে পারলি না তোর আব্দুলের পছন্দ? আর আব্দুল কেমন ধাঁচের মানুষ, প্রস্তাব লইয়া আইতে পারেনি, তোরে ডাইকা লইয়া কুকম কইরে বেড়েছে, নিজের বাড়ি বানায়া প্রস্তাব লইয়া আইব কইছিল। রানী কাঁদতে কাঁদতে বলল। ফাইনে পাল্টা বলল, কয়দিন তর্স হয়নি, শরীর গরম হয়ে গেছিল বেশি। খারাপ সেরি কোনহানের। আমির ঘরে ঢুকে মজিদ গম্ভীর কণ্ঠে বলল, আব্দুলের ধরে নিয়ে আয়। আমির অবাক হয়ে বলল, আব্দুল করছে এই কাজ? ও তো এমন না, মুখ দেখে বোঝা যায় কি কেমন। আমির উত্তরে কিছু বলল না। রানী আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে। আমির ঘর থেকে বেরোনো মাত্র পা বাড়িয়েছে সবেমাত্র। রানী আমিরের পা ধরে বসে পড়ে আকুতি করে বলে, দা ভাই, ওনারে কিছু কইরো না, ওনারে মাইরো না, আমি তোমার পায়ে পড়ি। ও কাকা, আমারে মারো, ওনারে মাইরো না। কি পাগলামি করছিস? পা ছাড় রানী, দা ভাই দোয়াই লাগে। আমি রানীকে দুই হাতে তুলে দাঁড় করলো। এরপর কোমর কণ্ঠ, কিচ্ছু করবো না, শুধু নিয়ে আসবো, বিয়ে পড়িয়ে দেবো। সত্যি দাদা ভাই, সত্যি। রানী হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে আমির বেরিয়ে যায়। মজিদ চোখ মুখ কঠিন অবস্থান রেখে ঘর ছাড়েন। রানী মাথা ঘুরে পড়ে যেতে নিলে পদ্মজা ধরে ফেলেন। আমিনা ফারিনা এগিয়ে আসেন, তারপর রানীকে ধরে নিয়ে বিছানায় শুয়ে দেন। বিয়ে হবে শুনে ভেতরে ভেতরে রানীর খুব আনন্দ হচ্ছে। কিছুক্ষণ আগে সব মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে। রানী আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের এক কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি। যখন যেখানে যেতে বলেছে তখন সেখানে গেছে। দ্বিতীয়বার ভাবেনি, অন্ধকারে ভালোবেসেছে। কত দিনের স্বপ্ন, কত আশা পূরণ হবে অবশেষে। রানী নিজের অজান্তে বাঁকা হাসি, তৃপ্তিকর হাসি, কিছু পাওনার হাসি। উপস্থিত আর কেউ খেয়াল করলো না, সেই হাসি পদ্মজা খেয়াল করে। সেই হাসি বেশিক্ষণ থাকলো না। বিকেলবেলা আমিরের দুঃসংবাদ নিয়ে আসে, আব্দুল খুন হয়েছে গত রাতে, মাদানী নদীতে লাশ পাওয়া গেছে। আব্দুলের বাড়িতে পুলিশের ভিড়। রানীর কানে কথাটা আসতে এক চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। জীবনের সুখের আলো নিভে যায়, নিভে যায় স্বপ্ন পূরণের ইচ্ছের প্রদীপ। পদ্মজা এই খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। প্রতিটা মৃতদেহ নদীতেই কেন পাওয়া যায়? এতে কি প্রমাণ পানির সাথে ধুয়ে যায়? আগের খুনগুলোর খুনি কি এই আব্দুলের খুনি? পদ্মজা চেয়ার টেনে বসে, মাথা ব্যথা করছে খুব, রাগ দপদপ করে উঠছে। চোখ বন্ধ করে ভাবে, এই অনন্ত ফুলের পাপের সাম্রাজ্য কারা তৈরি করছে? ভাবতে গেলে শরীর কেমন করে। শূন্য হাত নিয়ে ভাবনা থেকে বের হতে হয়। কুল কিনারা পাওয়া যায় না। সূর্যি মামা ঘুম ভাঙত তখনও বাকি, তবে তার আগে ডাকাডাকি করে সবার ঘুম ভাঙানোর কাজ শুরু করে দিয়েছে পাখিরা। পদ্মজা স্বামীর বুকে ওম মেরে ফেলে উজু করে আসে। এসে দেখে তার সোহাগী স্বামী এখনও গভীর ঘুমিয়ে আচ্ছন্ন। পদ্মজা ডেকে তুলে একসাথে ফজরের নামাজ আদায় করে। নামাজ শেষ করে আমির ঘুমিয়ে পড়ে।
পদ্মজা রান্নাঘরে যায়, গিয়ে দেখে ফারিনা বেগম এখনও আসেনি। আজ ম্যাট্রিক পরীক্ষার ফলাফল। উত্তেজনা পদ্মজা সর্বাঙ্গ কাঁপছে। সে পায়চারি করতে করতে লাবণ্যর ঘরের সামনে আসে। দরজা খোলা। পদ্মজা বাইরে থেকে উকি দিয়ে দেখলো রানী মাটিতে বসে আছে, উদাস হয়ে কিছু ভাবছে। রাতে ঘুমায়নি, নিজের মতো জগৎ করে নিয়েছে। খাবার রেখে যাওয়া যখন ইচ্ছা হয় খায়। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল, এরপর জায়গা ত্যাগ করলো। রানী অন্য কাউকে দেখলে খুব রেগে যায়, তাই ভোরবেলা তার সামনে না যাওয়াই মঙ্গল। পদ্মজা সদর ঘরে পায়চারি করতে থাকলো। ফাইনা বেগম তসবিহ পড়তে পড়তে সদর ঘরে প্রবেশ করলেন। পদ্মজাকে দেখে প্রশ্ন করলেন, উঠে পড়ছো তুমি? চুলায় আগুন ধরো। পদ্মজা অপরের মতো মাথা নত করে না উচ্চারণ করলো। ফাইনা এ নিয়ে কথা বাড়ালেন না, মৃদু কণ্ঠে আদেশ করলেন, লাবণ্যকে ডাইকা তুলো, শরীরে আইজও মানুষ হইল না, ভোরের আলো ফুইটা গেছে, এখন ঘুমাই। আচ্ছা আম্মা। পদ্মজা আবার লাবণ্যর ঘরের সামনে আসলো। এবার আর বাইরে থেকে উকি দিয়ে চলে যায়নি, ভেতরে ঢুকলো। পদ্মজা আওয়াজ করে ভেতরে ঢুকে, তাও রানীর ভাবান্তর হল না। সে মাটিতে বসে জানলার বাইরে তাকিয়েছিল, সেভাবেই রয়েছে। পদ্মজা রানীর দিকে চেয়ে চেয়ে পালঙ্কের পাশে গিয়ে বসলো। এরপর লাবণ্যকে ডাকলো, এই লাবণ্য, লাবণ্য। লাবণ্য আনমরা ভেঙে ঘুমু ঘুমু চোখে পিট পিট করে তাকিয়ে বলো, আজ ফলাফল আর তুই ঘুমাচ্ছিস? পদ্মজার কথা বুঝতে লাবণ্যর অনেক সময় লাগলো। যখন বুঝলো, লাফিয়ে উঠে বসলো, বুকে হাত রেখে হাঁসফাঁস করতে করতে বলল, কি বললি এটা? দেখ কলিজাটা লাফাইতেছে, কি ভয়ানক কথা মনে করে দিলি রে। পদ্মজা হাসলো, বলল, কলিজা লাফায় না, বুক ধুকপুক করে। ওইটাই, আমি ফেল করব, রানী আপার মতো মাইর খাবো দেখিস। আমার শ্বাস কষ্ট হইতেছে। লাবণ্য ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সে আতঙ্কে আছে। এই চিন্তায় রাতে ঘুম আসেনি। ঘুমোতে ঘুমোতে মাঝরাত। পদ্মজা লাবণ্য ছটপটের দিকে ভয় পেয়ে যায়। সান্ত্বনা দিয়ে বলে, এমন কিছু হবে না দেখিস, বেহুদে চিন্তা করছিস। সূর্য উঠে যাবে, নামাজ জলদি পড়, আল্লাহর কাছে দোয়া কর। লাবণ্য হুড়মুড় করে বিছানা থেকে নেমে কলপারে ছুটে যায়। এইবার পদ্মজা হেসে ফেলে। রানীর দিকে চোখ পড়তে হাসিটা মিলিয়ে যায়। রানী কাঁদছে। পদ্মজা 2 পা রানীর দিকে এগিয়ে আবার পিছিয়ে যায়, আবার এগিয়ে যায়। রানীর পাশে বসে ডাকলো, আপা। রানী চোখ ভর্তি অশ্রু নিয়ে তাকায়। পৃথিবীর সব কষ্ট বুঝি একজোট হয়ে রানীর চোখে ভিড় জমছে। রানী অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, প্রিয় মানুষ হারানোর কষ্ট এতটা যন্ত্রণা কেন দেয় পদ্মজা? তুমি তো অনেক জ্ঞানী, সবাই তোমারে বুদ্ধিমতী কয়, তুমি একটা বুদ্ধি দাও না, এই কষ্টের পাহাড় কমানোর বুদ্ধি। আমারে দেখাই দিবা শান্তির পথ। মানুষের কতটা কষ্ট হলে এভাবে শান্তি খুঁজে। পদ্মজার চোখ টলমল করে ওঠে। সে ঢোক গিলে বলল, পুরনো স্মৃতি মুছে সামনে কথা ভাবো, নামাজ পড়ো, হাদিস পড়ো, কোরআন পড়ো, একদম ঠিক শান্তি খুঁজে পাবো। আমার মতো পাপীরে আল্লাহ কবুল করব। আল্লাহ তাআলার মতো দয়াবান উদার আর কেউ নেই। পাপ মোছার জন্য অনুতপ্ত আর সেজদা দিয়ে দেখো আপা, ক্ষমা চেয়ে নাও, আল্লাহ ঠিক তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনবে। সেদিন বুঝবে আল্লাহ তোমার সেজদা কবুল করেছে। রানী জানলার বাইরে তাকায়, আম গাছের ডালে চোখ রেখে বলল, কেন এমনটা হইল আমার সাথে? ব্যভিচার করেছে আপা, বিয়ের আগে এভাবে। আপা, এসব ভেবো না আর, যা হওয়ার হয়েছে। দুনিয়ার চাওয়ান বা পাওয়ান কিছু নাই আমাদের। আখিরাতের জন্য সম্পদ জমা করো এবার। রানী অন্যরকম দৃষ্টি নিয়ে পদ্মজার দিকে তাকায়। পদ্মজার মাথা সোজা সিথি করে, সবসময় এক অংশ সিথি দেখা যাচ্ছে, বাকি অংশটি আঁচলে ঢাকা। মেয়েটা এত স্নিগ্ধ, এত সুন্দর, এত পবিত্র, দেখলেই মাত্র প্রাণ জুড়ে যায়। পদ্মজা বলল, আখিরাতে সম্পদ এবাদত, খাঁটি এবাদত। তুমি খুব ভালো পদ্মজা। রানী মৃদু হেসে বলল। তার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। পদ্মজা অপ্রস্তুত হয়ে হাসলো, বলল, এখন নামাজ আদায় করতে পারবে? তাহলে পড়ে নাও। ওই দিনের পর আর গোসল করে নেই। আজ করব, কিন্তু করব, আসি, এসো। পদ্মজা বেরিয়ে যায়। দরজার বাইরে পা রাখতে রানীর কান্নার স্বর কানে আসে। পদ্মজা থমকে দাঁড়ায়, পিছনে ফিরে একবার রানীকে দেখে। রানী হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে। পদ্মজা মনে মনে প্রার্থনা করল, আল্লাহ ক্ষমা করে দাও রানী আপাকে, শান্তির পথে ফিরে আসার রহমত দাও। বাড়ির সবাই মেট্রিক ফলাফলের জানার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমি সেই সকাল 10টায় বের হয়েছে, এখন বাজে দুপুর 3টা। লাবণ্য মিনিটে মিনিটে গ্লাস ভরে পানি খাচ্ছে আর বারবার টয়লেট যাচ্ছে। পদ্মজা ঝিম মেরে বসে আছে। হেমলতা সবসময় পদ্মজাকে বলতেন মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য। পদ্মজা একবার মনে হচ্ছে সে তো ফার্স্ট ডিভিশন ফলাফল করবে, আরেকবার মনে হচ্ছে সেকেন্ড ডিভিশন চলে যাবে। সে এক হাতের তালু দিয়ে অন্য হাতের তালু চুলকাচ্ছে। এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে, কতদিন হলো দেখা হয় না। প্রথম প্রথম মায়ের জন্য প্রায় কাঁদতো, এখন অবশ্য মানিয়ে নিয়েছে। আশ্রয় আজান পড়ছে, এখনও ফিরেনি আমির। পদ্মজা নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ালো। এরপর যা দেখলো, খুশিতে আত্মহারা হয়ে সে। আমিরের সাথে হেমলতা পূর্ণা এসেছে। দুজনের পরনে কালো বোরকা। তিনজনে আলোক ঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছে। মাথার উপরে কড়া রোদ নিয়ে মরুভূমিতে সারাদিন হাঁটার পর পথিক তৃষ্ণার্ত হয়ে পানির দেখা পেলে যেমন আনন্দ হয়,
ঠিক তেমনই আনন্দ হচ্ছে পদ্মজার। ইচ্ছে হচ্ছে 2 তলা থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমে যেতে, কিন্তু তা সম্ভব না। পদ্মজা উন্মাদের মতো দৌড়াতে থাকে। সিঁড়ি দিয়ে নামার সময় উল্টে পড়ে যেতে নিলে নিজেকে সামলে নেয়, তবু দৌড় থামল না। সদর ঘরে সবাইকে তোয়াক্কা না করে বাড়ির বউ ছুটে বেরিয়ে যায়। হেমলতা কিছু বুঝে ওঠার আগে তার নয়নের মনে ঝাঁপিয়ে পড়ে বুকে। পদ্মজা ছোঁয়ায় চারিদিকে যেন বসন্ত শুরু হয়। পূর্ণা পদ্মজাকে দেখে জড়িয়ে ধরে ফোপাতে থাকলো। হেমলতা বুকে মাথা রেখে পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, এতদিন আসতে মনে হয়েছে তোমাদের, এভাবে পার করে দিলে আম্মা। আর পূর্ণা, তুই তো আসতে পারিস, বোনকে মনে পড়ে না? শাড়ির আঁচল টেনে পদ্মজার মাথার চুল ঢেকে দিল হেমলতা। এরপর বললেন, মেয়ের শ্বশুরবাড়িতে আসা কি এতই সোজা? তাহলে শ্বশুরবাড়ি পাঠানোর কি দরকার, যদি বাবা মা সহজে আসতে না পারে? আপা, আমার তোমাকে খুব মনে পড়ে। পূর্ণা বাচ্চাদের মতো করে কাঁদছে। পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলল, আমারও। হেমলতা পদ্মজার চোখের জল মুছে নিয়ে বলল, 750 মার্ক পেয়েছিস, স্টার মার্কস, ফার্স্ট ডিভিশন। এই খুশিতে আর কাঁদিস না। পদ্মজার চোখ ভর্তি জল, গাল, ঠোঁট, চোখের জল ভেজা। এমতো অবস্থা হাসলো, তাকে মায়াবী ভোরের শিশির মতো দেখায়। হেমলতা অন্দরের সদর দরজার দিকে তাকিয়ে দেখলেন হাওলদার বাড়ির বাকিরা তাকিয়েছেন। তিনি পদ্মজাকে ছড়িয়ে সদর দরজার দিকে এগিয়েছেন। ফাইনে বেগমের মুখ দেখে পদ্মজা ভয় পাচ্ছেন। ওনার মুখ আগে আগে ছোটে। আম্মাকে কিছু বলবেন না তো? হেমলতা সবাইকে সালাম দিয়ে বললেন, আমি ধরে নিয়ে আসলো। মজিদ হাওলদার বিনীত স্বর বললেন, এই প্রথম আমাদের বাড়িতে এসেছেন, আজ আসবেন আগে জানলে গরু জবাই করে রাখতাম। হেমলতা হাসলেন, বললেন, বলছেন এই অনেক। বললেই হবে না, করতে হবে। কয়েকদিন কিন্তু থেকে যাবেন। এটা বললে হবে না, আজকেই ফিরতে হবে আমার। কিছুক্ষণ থেকেই চলে যাব। প্রথমবার আসলেন আর কিছুক্ষণ থেকে চলে যাবেন? আবার আসবো, অনেক দিন থেকে যাব। আজকের রাতটা থেকে যান। আম্মা, আজ থেকে যাও আমার সাথে, পদ্মজা অনুরোধ করলো। হেমলতা হাসলেন, ফাইনে কিছু বলতেছে না, ভ্রুকুটি করে দাঁড়িয়েছেন। তিনি হেমলতাকে ভেতরে ভেতরে ভয় পান। কেমন ধারালো চোখের দৃষ্টি, যেন একবার তাকিয়ে ভেতরে সব দেখে ফেলতে পারেন। আর চোখ মুখে ভাব দেখলে মনে হয় কোন দেশের রাজরানী। তার উপর আমি দরদ দেখে শাশুড়ি নিয়ে এসেছেন। ফাইনে বিরক্ত হচ্ছেন। হেমলতা ফাইনের দিকটাই তাকাতে ফাইনের চোখ সরিয়ে নেন। হেমলতা ফাইনাকে প্রশ্ন করলেন, আপা কথা বলছেন না যে? আমার উপস্থিতি বিরক্ত করছে খুব? হেমলতার কথায় ফাইনের সব উপস্থিতি সবাই অস্বস্তিতে পড়ে যান। ফাইনা হাসার চেষ্টা ব্যর্থ করলেন। তারপর বললেন, কি বলছেন আপা, বিরক্ত হইতাম কেন? এই প্রথম আইছেন, খুশি হয়েছি, তাই বলুন। দরজায় দাঁড়ায় গপ করে আর কতক্ষণ হইব, ঘরে আসেন। ফাইনা দ্রুত সটকে গেলেন। সদর ঘরে আগের থেকে হেঁটে আসেন, হাঁপাতে থাকেন, বিড়বিড় করে বললেন, মহিলা আত্মচালাক, সত্যি সত্যি সব বুঝে ফেলে। হেমলতা সবার আড়ালে শাড়ির আঁচলে মুখ চেপে কয়েক সেকেন্ড হাসলেন। হেমলতাকে হাসতে দেখে পদ্মজা হাসলো। সবাই সদর ঘরে এসে বসে। লাবণ্য ও পদ্মজার ফলাফলে দেওয়ার উপলক্ষে শিরিন সাহানাকে দাওয়াত দেওয়া হয়েছে। তারা এখন হাওলদার বাড়ির আছে। দুই বোন হেমলতা পূর্ণার জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেল। লাবণ্য দরজা বন্ধ করে ঘরে বসে আছে। আমির এখনও লাবণ্যর ফলাফল কাউকে বলেনি। সে সদরঘর থেকে লাবণ্যকে ডাকলো, লাবণ্য, এই লাবণ্য, শুনছিস, এদিকে আয়, আজ তোর খবর আছে। আমিরের কথা শুনে লাবণ্যের বুকের ধুকপুকানি থেমে যায়। এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে অবস্থা। নিশ্চিত ফেল করছে। লাবণ্য চিত হয়ে শুয়ে অপেক্ষা করছে কখন সে মারা যাবে। আমির আবার ডাকলো, বেরিয়ে আয় বলছি, নয়তো দরজা ভেঙে ঘরে ঢুকবো। কিন্তু তখন কিন্তু গায়ে মার পড়বে বেশি। লাবণ্য তড়িঘড়ি করে বিছানা থেকে নামে, গায়ের ওড়না ঠিক করে দরজা খুলে সদর ঘরে ঢুকতে নামাজের সব সূরা পড়তে থাকে। আমি চেয়ার ছেড়ে দাঁড়াতে লাবণ্য কেঁপে ওঠে, কাঁদো কাঁদো হয়ে ওঠে, আগামী বছর মেট্রিক পাস করাম কসম। এই বছর তো পাস করছিস, তাহলে আগামী বছর আবার মেট্রিক দিবি কেন? লাবণ্য চকিতে তাকালো, তার মুখটা হা হয়ে গেছে। লাবণ্যর মুখের ভঙ্গি দেখে সবাই হাসলো। লাবণ্য খুশিতে কেঁদে দিল। আমি লাবণ্যকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দাও, আর একটুর জন্য ফেল করিস নি। লাবণ্য হাসতে হাসতে কাঁদছে। লাবণ্য পাগলামি দেখে আমিরও হাসছে। তখন সদর ঘরে প্রবেশ করে রেদওয়ান হাওলদার। হেমলতা রেদওয়ানের দিকে অনুসন্ধান দৃষ্টিতে তাকান। হেমলতার চোখে চোখ পড়তে রেদওয়ান বিব্রত হয়ে পড়েন, চোখ সরিয়ে নেন। একটু পর আর চোখে তাকিয়ে দেখে হেমলতা তখনও তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়েছে। রেদওয়ান ঘর ছেড়ে বেরিয়ে যান। এজন্য সাপুড়ে ও সাপের খেলা। আমি পদ্মজা, পর্ব 12।